সমালোচনা করে দুই মন্ত্রী পদত্যাগ করে নাই, কিছু করে নাই, জামায়াত তাদের সঙ্গেই ছিল, জামায়াত চিরকাল ভালোই ছিল। বাংলাদেশে বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষক শুধু নয়, তাদেরকে এবারে বড় করার পেছনে বিএনপির অনেক বড় ভূমিকা রয়েছে। তার প্রমাণও আমরা মাঝে মাঝে দেখি, জামায়াতের নেতারা লন্ডনে গিয়ে পর্যন্ত তারেক সাহেবের সাথে দেখা করে আসেন। তো এই সময় আইসে মানে হঠাৎ করে জামায়াত খারাপ হয়ে গেল কারণ বিএনপির বিপক্ষে গেল বলে আশরাফ ভাই যদি একটু আমাদের একটু বলতেন আর কি। প্রথমত বলি খালেদ, আমাকে বিএনপির লোক ধরে প্রশ্ন করে বা আলোচনা করা শুরু করাটা বিভ্রান্তির জন্ম দিতে পারে, কারণ এখন কিন্তু সেগমেন্টেশন হচ্ছে। আমি ওই দিন এনসিপির সমালোচনা করার সময় তাদের একজন নেত্রীর সামনে এও বলেছি, তাদের আত্মপ্রকাশের দিন আমি অনেক আগ্রহ ভরে গিয়েছিলাম যে নতুন রাজনীতির গল্পটি আমি শুরু থেকে দেখতে পাই কিনা। তো আমি এও বলেছি যে এনসিপির শেষ পর্যন্ত আমি এনসিপি কে দেখতে চাই, কেননা আমরা অনেক আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের নেতারা রাজনীতিকে গুরুত্ব দিবেন, ক্ষমতার কাছাকাছি যাওয়াকে না। আর আরো একটি কথা সম্প্রতি আমি বলেছি যে জামাত ইসলামীর যেরকম ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির সেরকম বাংলাদেশের রাজনীতিতে জামাতকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে কোনো না কোনো একটি পর্যায়ে। আজকে ২০ বছর একসাথে থেকে, ২৫ বছর একসাথে থেকে আপনি হঠাৎ করে ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য জামাতকে সমালোচনা করছেন, এটির আগে আপনাকেও ক্ষমা চাইতে হবে। তার মানে বিএনপির কোনো লোক কিন্তু এভাবে কথা বলে না। আচ্ছা, তারেক রহমানের সাথে আমার দেখাটি ব্যক্তিগত এবং তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমনকি যেই কারণে আমি সাহস পেয়েছিলাম অনেক তিক্ত বা অনেকটা বিটার প্রশ্ন করতে তার কাছে, যেগুলো হয়তো তার দলের নেতা কর্মীরা করতে পারে না। আচ্ছা, এনসিপির জামাতে যাওয়া আমি বলেছি তাদের রাজনীতির আত্মহত্যার মতো। এটির দুইটি আসপেক্ট আছে। একটি হচ্ছে তাদের রাজনীতিটি একটা আশার আলো দিয়েছিল, এবং আপনি জানেন যে রাজনীতিতে ভালো করতে হলে এমন না যে 10 মাসেই আমি গেইন করতে পারবো, 10 বছরও লাগতে পারে। আমি তাদেরকে লম্বা রেসের ঘোড়া হিসাবে দেখতে চেয়েছিলাম, এবং আওয়ামী লীগ বিএনপি জামাতের বাইরে একটি নতুন শক্তির অভ্যুদয় হবে বলে আমি ভেবেছিলাম। এখন নির্বাচনের আগে তাদের হিসাবটি হলো তারা হয় জামাত অথবা বিএনপির মতো বড় শক্তির কাছে যাবে, এবং তারা বলেছে তারা নিরাপত্তার জন্য যাচ্ছে। তো আমি বললাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, তাদের নিরাপত্তার দায়িত্ব না নিয়ে নাহিদ ইসলাম কেন জামাতের কাছে আশ্রয় নিল নিরাপত্তার জন্য? আমি একই কথা বলতাম যদি তারা বিএনপির কাছে যেত। আমি এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম, যে আশরাফ ভাই, আমরা কিন্তু দেখেছি যে আপনি এনসিপির হয়ে বা এনসিপির যখন জন্ম হয় নাই নাগরিক, এই জুলাইয়ে যে তরুণ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যেই বিপ্লবে রূপান্তর করেছিল পুরো বিষয়টা, আপনি অনেকবার অনেক কথা বলেছেন এবং তাদেরকে দেখতেও চেয়েছেন, কিন্তু শুধু জামায়াতে ইসলামীর সঙ্গে যাওয়ার কারণে আপনার এক ধরনের তাদের প্রতি আশা একেবারে নিভে যাওয়ার জায়গাটা কি এরকম যে বিএনপির সঙ্গে গেলে আপনার আশা বজায় থাকতো? আমার তো বিএনপি এবং জামায়াতকে একই রকম। খালেদ, আমি কিন্তু বিএনপির সাথে গেলেও এনসিপির সমালোচনা করতাম অনেকটা একই ভঙ্গিতে। এর কারণটি হচ্ছে আমি এনসিপি কে ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে দেখতে চেয়েছিলাম, তৃতীয় শক্তি বলি অথবা নতুন শক্তি বলি। জামাত ইসলামের সাথে গেছে বলে, যেহেতু জামাত একটা দক্ষিণপন্থী রাজনীতি করে এবং মেয়েরা কত ঘন্টা কাজ করবে এসব বলে, এবং স্বাধীনতা বিরোধী সময়ে অবস্থান ছিল, এই কারণে হয়তো সমালোচনাটি বেশি। কিন্তু আমার এনসিপির প্রতি মোহভঙ্গ হওয়ার প্রথম কারণ, তারা রাজনীতি ছেড়ে তারা যে কথাগুলো বলেছে তার সাথে স্ববিরোধিতা নিয়ে নির্বাচনে নেমেছে। এটি হচ্ছে এনসিপি। দেখুন, তারাই তো আমাদেরকে সেকেন্ড রিপাবলিক বলেছে, নতুন বন্দোবস্ত বলেছে, ক্ষমতা না জনতা বলেছে, কিন্তু তার কাজে তো আমরা তার প্রমাণ দেখলাম না। এই জায়গাটি থেকেই মোহভঙ্গ হওয়া শুরু। আশা ভাই, আমাদের একজন দর্শক আসাদ ভাই এটা একটু শুরু করেছেন, আমাদের একজন দর্শক মানে কয়েকজন দর্শক, আপনি যে বলাটা শুরু করেছিলেন মানে মিলিটারি এবং ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশনকে আপনি নেগেটিভ করে বলেছেন কিনা সেটার একটু ব্যাখ্যা দাবি করেন। আরেকজন দর্শক একদম সরাসরি বলেছেন, ওনার নাম সাহে জাকা, এটা কিরকম, উনি বলছেন খালেদ মহিউদ্দিন এবং আশরাফ কায়সার রা ইসলামকে দাবায় রাখতে চায় কেন, তাদের মতলব কি বুঝায় বলেন খালেদ মহিউদ্দিন এবং আশরাফ কায়সাররা ইসলামকে একই কথা, মানে আপনি ইসলামকে দাবায় রাখতে চান কিনা, ইসলামাইজেশন আপনি নেগেটিভলি ইউজ করছেন কিনা? আমি মোটেই নেগেটিভলি ইউজ করি নাই, আমি একটা ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য বলেছি। খালেদ, আপনি কিন্তু খুব রাইটলি বলেছেন, আমরা যখন ৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হই, আমাদের সব প্রতিষ্ঠানের মতোই সেনাবাহিনীও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর থেকে বেরিয়ে আসা অংশ। কাজেই ভারতের সাথে সহ অবস্থানের কারণে বলি,
90% জনগোষ্ঠী মুসলমান বলি, এই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ যুদ্ধ প্রশিক্ষণ এবং প্রতিপক্ষ যেটি ধরা হয় সেটি কিন্তু ভারত, কারণ আমাদের সীমান্ত জুড়ে ভারতের অবস্থান। কাজেই এটি ছিল একটি প্রায়োগিক এবং একটি বাস্তবসম্মত ঘটনা। কিন্তু আমি যখন ইভেন আওয়ামী লীগ আমলেও ক্যান্টনমেন্টগুলোতে গেছি, আমার মনে হয়েছে যে সাইদির ওয়াজ শুনছে, জামাতে ইসলামীর পুস্তিকা টুস্তিকা দেখেছি, তার মধ্যে এবং অফিসারদের ভেতরে তাদের যে জীবনযাপন, তাদের যে বিশ্বাস, দেখুন ধর্ম বিশ্বাসের প্রতি আমার কোনো বক্তব্য নাই, এটি ব্যক্তিগত তো হতেই পারে, কিন্তু আপনি যখন একটি প্রতিষ্ঠানের ধর্ম দেখেন বা প্রতিষ্ঠানের ভিতরে ধর্মভিত্তিক জীবন চর্চার প্রয়োগ দেখেন, যেমনটি আমরা রাষ্ট্রের ধর্ম যখন ইসলাম হয় তখন আমরা সমালোচনা করি কেন? কারণ রাষ্ট্রের তো ধর্ম হতে পারে না। সেইভাবে আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামাইজেশন যেই দিকে যাচ্ছে সেইটা আমার মনে হয় একটা ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক থাকা পর্যন্ত ঠিক আছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক হওয়া ঠিক হবে না। ওকে, আসাদ ভাই, আপনি কি কোনো মন্তব্য করতে চেয়েছিলেন? আমি পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, চেয়েছিলাম এই কথাটাই বলতে চেয়েছিলাম যে ওই এনসিপির যে কথাটা বললেন, আমারও আশরাফের মতো আমারও অত্যন্ত মানে মোহভঙ্গ হয়েছে এটা নিয়ে। তার কারণ আমরা বড় আশা করেছিলাম যে এই তরুণরা তারা এত ত্যাগ স্বীকার করলো এবং এদের দ্বারা হয়তো নতুন বাংলাদেশ, আমরা নতুন ব্যবস্থা চালু হবে, কিন্তু এরা এসেই ক্ষমতার ওই যে কাছাকাছি গেল, ক্ষমতার স্বাদ পেয়ে গেল। এবং তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট মনে আছে এই যে হাসনাত, সার্জিস, এদের আমরা খুবই তাদের আশান্বিত হয়েছিলাম তাদের কার্যকলাপে, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম তারা প্রাডো গাড়ি নিয়ে, গাড়ির বহর নিয়ে চলাফেরা করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা এগুলো পাইলা কোথায়? বলে বড় ভাইরা দিচ্ছে। তো বড় ভাইরা, তো এই বড় ভাইরা তোমাদের আগে কোথায় ছিল? তোমরা তো কয়দিন আগে রিক্সায় চড়তা, সাইকেলে চড়তা, বাসে চড়তা। তো এই যে তারা যে এই যে জিনিসের মধ্যে ঢুকলো, এই দুর্নীতি ঢুকলো, তারপরে কয়েকজন 2-3 জন মন্ত্রী সবার মধ্যে উপদেষ্টা পরিষদের হলো, তাদের নিয়ে নানান রকমের কথাবার্তা চালু হলো বাজারে। তো এখন মানুষের, যেমন আমি নিজে অত্যন্ত আশাভঙ্গ হয়েছে আমার, যে এদের নিয়ে আমি খুব আশা করেছিলাম, কিন্তু এরা করলোটা কি শেষ পর্যন্ত? সত্যি কথা বলতে কি, এনসিপির কিন্তু কবর রচনা হয়ে গেছে। এনসিপি কিন্তু আর কোনো দল নাই এখন, এদের একমাত্র ওই হয় বিএনপি অথবা জামাতের কাছে, এদের তা আর কোনো উপায় নাই। ইতিমধ্যে তাদের দলে ভাঙ্গনও হয়েছে কেমন, এবং অনেক যেমন এই এনসিপির কি আসলে আর কোনো কিছু করার ছিল? যে মানে আমরা জুলাই আন্দোলনকে স্বীকার করলাম, শেখ হাসিনাকে চলে যেতে হবে সেটা স্বীকার করলাম, যারা এর নেতৃত্ব দিল তাদেরকে তো আমরা সামনে রাখলাম না, তাদের রাখলাম না, তারা যে সামনে থাকতে পারলো না তাদের কারণে হয়েছে, এবং ডক্টর ইউনূসের কারণে। তিনি এদেরকে নামিয়েছেন রাস্তায়, মানে মাঠে। ডক্টর ইউনূসের ব্যাপারটা একটু আশরাফ ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আশরাফ ভাই 10টা সেকেন্ড। আমি বলি আপনাকে, এনসিপি যে পরিমাণ সমর্থন পেয়েছিল, অভ্যুত্থানের নেতারা যে ভালোবাসা পেয়েছিল, যে সহযোগিতা পেয়েছিল, এটা ইতিহাসে বিরল। আপনি 10 মাসের মধ্যে কি করে নিশ্চিত হয়ে গেলেন যে আপনাকে আশ্রয় নিতে হবে জামাতের কাছে অথবা বিএনপির কাছে? শোনেন, এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ তারা নিজেরা নষ্ট করেছে, লোভে পড়ে নষ্ট করেছে, দুর্নীতি করে নষ্ট করেছে। তারা এনক্যাশ করতে চেয়েছে জুলাই অভ্যুত্থানকে। জুলাই অভ্যুত্থান যে আপনার পথ হারিয়েছে তার একটি বড় কারণ এই অভ্যুত্থানের যে তরুণরা, তাদের লোভ, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের দুর্নীতি। দেখুন, 3 জন ছেলে যখন সরকারে যায়, আমি তখনই বিরোধিতা করেছি, আমার কাছে অত্যন্ত বেমানান মনে হয়েছে। এবং ডক্টর ইউনূস মাহফুজকে মাস্টারমাইন্ড বলে ওই ছেলেটার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছে, এনসিপির বাকিদের মধ্যে কোন্দল বাড়িয়ে দিয়েছে। আশা ভাই কিছুটা বলছেন, কিন্তু আমাদের এই দর্শকের মন্তব্য, একটা মিনিট, একটা দর্শকের মন্তব্য, এটা আমি আরশাদ ভাইয়ের কাছে জানতে চাই। উনার নাম মাহমুদ কায়সার 7128। আওয়ামী লীগের মতো বারবার 71-এর বিষয়ে প্রশ্ন না তুলে জামায়াতের কোন মোটিভটা খারাপ বলেন? খালেদ সাহেবই প্রশ্নটা করেন। ও গাড়ি চললেই দুর্নীতি, আর ঋণ খেলাপি নিয়ে কারো মন ভাঙে না, মানে মন ভাঙে না। আমি তো এই কথা কয়েকবারই লিখলাম এটা নিয়ে, যে বিএনপি যে বলতেছে যে তারা নতুন বাংলাদেশের দিবে, তারা দুর্নীতি, কিন্তু একটা নমিনেশন, তাদের নমিনেশন গুলা দেখেন, 47 জন ঋণ খেলাপি। এত বড় একটা দল, এত বড় দল, এই দলে কি কোনো ক্লিন ইমেজের কোনো লোক ছিল না?
কেন তারা এগুলা করতে গেল? অতএব মানুষের মনে যে ইয়েটা, এখন জামাত ইসলামের প্রতি সত্যি কথা বলতে কি, আমি যখন রাস্তাঘাটের লোকজনের সঙ্গে কথা বলি, মানে মানে 10 জনের সাথে কথা বললে 9 জনই আমাকে বললে যে ভাই ওই আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি, এবার আমরা জামাতকে দেখবো। তো এখানে তো আর কিছু বলার নাই। মানুষ দেখতেছে তুমি যখনই ক্ষমতায় যাচ্ছ তখন তুমি নিজের স্বার্থে, নিজের গোষ্ঠীর সাথে, নিজের পরিবারের স্বার্থে তুমি ক্ষমতাটাকে ব্যবহার করতেছো। এই যে শেখ হাসিনা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, খালেদা জিয়ার সাথে আমার একটা মানে প্রেস কনফারেন্স, আমি জানি না খালেদা আপনি তখন কোথায় ছিলেন, একেবারে আমি তখন বললাম যে ম্যাডাম আপনি জিয়াউর রহমানের মানে সৎ একটা ভাবমূর্তি ছিল, উনি সৎ ছিলেন, এটা আর্থিক সততা ছিল, যদিও আমি মনে করি তিনি পলিটিক্যালি ডিসঅনেস্ট ছিলেন। তার কারণ জিয়াউর রহমান কিন্তু একমাত্র ব্যক্তি যিনি ডিজিএফআই এর মাধ্যমে টাকা দিয়ে দল ভাঙ্গার রাজনীতি শুরু করছে এই দেশে। এটা আপনারা ভুলে যেন না। আচ্ছা, যাই হোক, আর যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তখন মানুষ যখন দেখে যে ওই খালেদা জিয়াতে প্রশ্ন করছিলাম যে আপনার তখন জিয়াউর রহমানের যে আত্মীয় স্বজন কারা, এটা আমরা কেউ জানতাম না, কিন্তু এখন আপনার এখানে দেখা যাচ্ছে সাইদ ইস্কান্দার, শামীম ইস্কান্দার, তারপরে ওই যে চকলেট আপা, এগুলা কারা? তো তখন বলে কি কেন, কি হয়েছে, মানে আমার আত্মীয় স্বজনরা কি রাজনীতি করতে পারবে না? তো আমি বললাম যে দেখেন জিয়াউর রহমানের তো ভাই ব্রাদার ছিল, তখন তো আপনার ওনার যে শালিকা বা আপনার পক্ষে যারা, এদের কোনোদিন নাম কোনোদিন আমরা শুনি নাই, তো এই ইমেজটা আপনি নষ্ট করতেছেন কেন? উনি আমার উপর খেপে গেলেন। এটা আমি বললাম ম্যাডাম আপনি খেপে যাচ্ছেন কেন? আমি অ্যাজ এ জার্নালিস্ট আমার প্রশ্ন করার এটা, আপনি পছন্দ না হলে আপনি আপনার উত্তর দিবেন, কিন্তু আপনি আমার উপর রাগ করতেছেন কেন এটা নিয়ে? তো মানুষ এটা দেখছে যে এরা ক্ষমতায় আসার পরে শুধু নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, নিজের গোষ্ঠীর স্বার্থ দেখতেছে, মানে তাদেরকে যারা, এই কারণে মানুষজন এই মনে করতেছে যে ঠিক আছে এরা তো সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তা ঠিক আছে আমরা জামায়াতকে ভোট দিব, আমার কি করার আছে এখানে? আমি জাস্ট মানুষের সেন্টিমেন্টের কথা বলছি। আপনাকে ধন্যবাদ আশরাফ ভাই। আমি একটু আশরাফ কাশের ভাই আপনার কাছে আসি, যে আশরাফ কাশের ভাই এইবারের প্রসঙ্গটা আপনার থেকে শুরু করে আমরা একটু আশরাফ ভাইয়ের কাছে তারপরে যাব। সেই প্রসঙ্গটি হচ্ছে গণভোট, জুলাই সংস্কার, ডক্টর ইউনূসের আহ্বান এই ভোট দেওয়ার পক্ষে, কিন্তু তার চেয়েও বেশি শেষ সময়ে এসে ডক্টর ইউনূস সরকার যে সিদ্ধান্তগুলি নিতেছে সেইটা হচ্ছে, আপনি একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে কোথায় মানে কার সঙ্গে কি চুক্তি করার ব্যাপারে, কাকে কিছু ভূমি দেওয়ার ব্যাপারে, সেই ব্যাপারগুলি নিয়ে আপনি আসলে এটা কীভাবে দেখতেছেন, এটা যদি একটু বলেন। আসাদ ভাইয়ের কাছেও আমরা এটা শুনবো। শেষ সময়ে এসে যে বিনিয়োগের নামে মানে যে কথাগুলি বলা হতেছে সেগুলি আসলে কতটা সত্য? আমাকে যেটা সবচেয়ে বেশি স্ট্রাইক করে ডক্টর ইউনূস সাহেবের, সেইটা হচ্ছে যে উনি কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা বোঝেন না, নাকি সেইটা আসলে তিনি মানতে চান না? মানে গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলা যেগুলি আসলে তার সাথে নাম জড়ায় আছে, যেগুলির সাথে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নাই, সেগুলি বারবার বিভিন্ন বিষয়গুলিতে তার মানে মানে তার নির্বাহী আনুকূল্য কেন পাচ্ছে? আমি প্রশ্ন করেছিলাম আশা ভাই, আমি আপনাকে বলি, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে উপদেষ্টা পরিষদে আছেন, তাদের কেউ কেউ আমার একটু অগ্রজ হলেও তারা আমার বন্ধুও বটে। আমি তাদের জানতে চেয়েছি যে এটা কীভাবে হয়, আপনারা এটা কীভাবে অ্যালাউ করতেছেন, এইটা কেমনে এটা সম্ভব করতেছেন আপনারা? ওনারা বলেন যে এই আবেদন আগে করা ছিল, ওনারা এসে শুধু এটা, আপনি যদি এটা বলেন যে এই শেষ সময়ে এসে এটা কতটাই। আর আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই তারেক রহমানকে সমালোচনা করার মতো আপনাদের সাহস আছে কিনা? আমরা তো করতেছি, আমরা করছি। আচ্ছা, আমার কিছু বলা থাকে না। জি আশরাফ ভাই। খালেদ, প্রথমে বলি ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু নতুন লাইসেন্স নিয়েছেন, আদম ব্যবসা থেকে শুরু করে বেশ কিছু, এবং এগুলো অনৈতিক, দৃষ্টিকটু, এবং এগুলো যদি আগেও অ্যাপ্লাই করা থাকে, আমি হলে বা আমার মতো কাউকে ভাবতে পারলে এই সময়ে এগুলোকে আমি রহিত রাখতাম এবং বলতাম যে আমি যেহেতু সরকারের প্রধান, এই সময় এগুলো লাইসেন্স পাবে না। ডক্টর ইউনূস এরকম কোন নিদর্শন স্থাপন করলে উনি কিন্তু ভালো করতেন, এবং উনি যখন তার প্রতিষ্ঠানের হয়ে লাইসেন্স নিতে শুরু করলেন তখন আমরা অন্যান্য উপদেষ্টাদের মধ্যেও নৈতিক অবক্ষয় এবং সেটি দেখতে পেলাম। কাজে আমার মনে হয়েছে যে সরকার প্রধানের এই জায়গাটি অত্যন্ত সমালোচিত হবে, এবং আমি সত্যিই চাই এই অন্তর্বর্তী সরকার বিদায়ের পরে, আমি জানি হোয়াইট পেপার সব সরকার বিদায়ের পরে আমরা করি, পরে আর তার কোনো ব্যবহার হয় না, কিন্তু 18 মাসের সরকারের কার্যক্রম নিয়ে একটি শ্বেতপত্র যেন বের করার উদ্যোগ নেওয়া হয়। তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাদের অর্থনৈতিক লেনদেন
তাদের এই যে কন্ট্রাক্টগুলো দেওয়া বিদেশি কোম্পানিগুলোকে এই প্রত্যেকটা জিনিস প্রশ্ন করা উচিত, এবং বিদ্যুৎ জ্বালানির খাত সহ সব অবশ্যই। জায়গায় এটি আমি স্ট্রংলি মনে করি। এবার আপনার প্রশ্নের প্রথম অংশে বলি, চিটাগং এর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড পাওয়ার চেষ্টা করছে 4.5 বছর হলো। সেই 4.5 বছরের কাজ আপনার কি 2 সপ্তাহ আগে আপনি করতে পারেন? যেটা এখনো কোর্টে বিচারাধীন, মামলার বিষয় রয়েছে, সেটি আপনি পারেন না। আপনি জাপানিজদের সাথে এগ্রিমেন্ট করছেন। দেখুন, কেউ কেউ যদি বলে থাকে যে ক্ষমতা ছাড়ার পরে আপনি অর্থনৈতিকভাবে বেনিফিটেড হওয়ার জন্য এগুলো করছেন, আপনি তাকে কিভাবে বুঝ দিবেন? আমি নিজেকে বুঝ দিতে পারছি না। এই সরকার, উনি বলবেন যে আমার অ্যাকাউন্ট দেখেন, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, শুধু ওই যে পুরস্কারগুলি টাকা ছাড়া। দেখুন, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলে আমরা একটি শব্দ জানি, এবং খুবই ইন্টারেস্টিং, আমরা কিন্তু শেখ হাসিনার অ্যাকাউন্টেও টাকা পাচ্ছি না। ওই ইয়াতে হ্যাঁ, টাকা মানুষ অ্যাকাউন্টে রাখে নাকি? না, কিন্তু ওই যে আরশাদ ভাই একটা কথা বলছিলেন যে অর্থনৈতিক দুর্নীতির, জিয়াউর রহমানের কথা বলছিলেন যে উনি সততার একটা প্রতীক, কিন্তু নৈতিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, কাজেই আমরা সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার মন্ত্রিসভা এবং তার উপদেষ্টাদের এই 3টি প্যারামিটারে দেখতে চাই। তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সময় দুর্নীতির আশ্রয় নিয়েছেন কিনা, নেপোটিজম করেছেন কিনা, নিজেদের প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন কিনা। আমি আপনাকে বলতে পারি ভুরি ভুরি এক্সাম্পল তৈরি হয়ে গেছে। কাজেই এই যে শেষ সময়ে এসে আপনার বন্দরে কিংবা জ্বালানি খাতে কিংবা অর্থনৈতিক অঞ্চলে একটা প্রায় ব্যক্তিগত প্রশ্ন কি করব, আমি কিন্তু জানি, যেহেতু আমি আপনাকে খেয়াল করি, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঞ্চমার্ক আওয়ামী লীগের আমলে খুব সাফার করেছে নানা কারণে, এবং আমি এইগুলি এখন এটা নিয়ে আলাদা করে একদিন কথা বলা যাবে যে বাংলাদেশের অ্যাডভার্টাইজিং এজেন্সি, পাবলিক রিলেশন, এগুলি কে কোথায় কিভাবে নিয়ন্ত্রণ করেছে। আপনি কি এই সরকারের সময় অনেক বেশি বেনিফিটেড হয়েছেন, মানে ডিউলি আনডিউলি? খালেদ, খুব ভালো হলো যে আপনি প্রশ্নটি করেছেন। এই সরকারের সময় গত 18 মাসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সরকারের কোন টেন্ডারে আমরা অংশগ্রহণ করব না। সেটা বন্ধু-বান্ধবদের সরকার, এটা না, সেটা যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট হোক, এমনকি নির্বাচনী আপনার হ্যাঁ ভোট না ভোট প্রচারণা হোক, অতীতে কিন্তু 2008-এও আমরা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন কমিশনের পুরো কন্ট্রাক্টটি আমরা পেয়েছিলাম। সেই ক্রেডেনশিয়াল ব্যবহার করেও আমার ধারণা আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে অগ্রণী থাকতো, কিন্তু আমরা এখান থেকে দূরে থাকতে চেয়েছি। আমাকে অনেকেই বলেছেন, আপনি যে বন্ধুদের রেফারেন্স দিচ্ছেন, কিন্তু আমরা বলেছি যে আগামীতে কোনো একদিন নিশ্চয়ই এই প্রশ্নের মুখে পড়তে হবে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার এটি করেছে কিনা। আমরা প্রথমত যে রাজনৈতিক সরকারের সাথে ব্যবসা করার পক্ষপাতী না, কেননা ওখানে দেখা যায় যে আওয়ামী লীগ আমলে যেটি হয়েছিল, আমাকে বলেছিল যে আপনি 6 দিয়ে গুণ করে নিয়ে আসেন আপনার বিডিং ডকুমেন্টটা। তো একটি হচ্ছে আপনার, 5টি হচ্ছে আমাদের। তো আমি শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, তা আমি বললাম যে আমার পক্ষে এই জিনিস ডিল করা কঠিন হবে। কিন্তু কাজেই আপনি রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করবেন না, অরাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করবেন না, তাহলে কেমনে হবে? আচ্ছা, যেটি ভালো খবর বলি আপনাকে, প্রাইভেট সেক্টরের সাথে কাজ করে, দেশি বিদেশি মাল্টিন্যাশনাল, এদের সাথে কাজ করে আপনি একটি লাভজনক প্রতিষ্ঠান হতে পারেন এবং এক্সেলেন্সের চূড়ান্তে যেতে পারেন। কখনো যদি রাজনৈতিক সরকাররা মোর প্রফেশনালি কনসালটেন্ট নিয়োগ করে আপনাকে বিডিং এ হেল্প করতে চায় বা আহ্বান করে, সেটি একটি ভিন্ন প্র্যাকটিস। আমরা এখনো ওই জায়গাটিতে যেতে পারিনি। আশাদ ভাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনি যদি আমার পোস্ট ফলো করেন ফেসবুকে, আমি তো গত 14 মাস থেকে এগুলো লিখেই যাচ্ছি। তা আমার কাছে প্রথম, মানে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি ডক্টর ইউনূসের কার্যকলাপে। তখন আমি প্রথমে অত্যন্ত খুশি হয়েছিলাম এবং অনেকে আমাকে গালাগালি করছে যে এই লোকটারে আপনি এত সমর্থন দিচ্ছেন কেন। আমি বললাম যে ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু প্রথম যেদিন আমি জানলাম, আমাকে একজনে বললো যে উনি তো ওনার মামলা প্রত্যাহার করে নিয়েছে নির্বাহী আদেশে। আমি বললাম বলে কি, আমি বিশ্বাস করতে পারিনি যে ওটা উনি করেছেন। পরে দেখলাম যে একদম সত্য কথা। তখন আমার মনে হলো, তারপরে উনি একের পর এক যে কর 666 কোটি টাকার কর মওকুফ। আচ্ছা, বলে কি যে ওনার তো কিছু নাই, কেমন ওনার কিছু নাই, ওনার কোনো গ্রামীণ ব্যাংকে মালিকানা নাই। তো যার মালিকানা নাই, যার কোনো কিছুই নাই, তার 666 কোটি টাকার কর হয় কিভাবে, ট্যাক্স হয় কিভাবে? আর একটা উনি বলেছিলেন, আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম যে আপনি এই দেশের সবচেয়ে বড় দুর্নীতি করে সরকারে যারা থাকে তারা, অর্থাৎ আপনি আসার পরপরই আপনি আপনার কি সম্পদ আছে এটা আপনি ডিক্লেয়ার করবেন পাবলিকলি এবং সবাইকে সেটা করার জন্য বলবেন। এবং আমি 10 তারিখে লিখেছিলাম, উনি 13 তারিখে
প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বললেন যে এগুলো আপনারা করবেন, উনি ওনার নিজের হিসাবটা দেবেন। আজকে 18 মাস চলতে গেল, উনি কোনো কিছু তার চেয়ে ডেঞ্জারাস কি আশা হয়? আমি উপদেষ্টাদের জানতে চাইছি, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমারে বলছেন যে তারা নাকি তাদের হিসাবটা দিয়ে রাখছে চিফ অ্যাডভাইজারের কাছে, চিফ অ্যাডভাইজার নাকি এটা প্রকাশ করতে বন্ধ করে রাখছে। এটা কি না না না, এবং কিছুদিন আগে মানে আমি তো লিখেই যাচ্ছি একটার পর, উনি হিসাব দেয় না কেন? উনি জাতির সাথে প্রতারণা করতেছে, এবং যার কারণে হচ্ছে কি যে সরকারি কর্মকর্তা যারা তারাও দেয় নাই, কেমন? এবং সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হইলো এই সরকারি কর্মকর্তা এবং এই যে বিদেশের টাকা পাচার, এগুলো সবগুলো তারা করছে। আমি বললাম যে দেখেন, ডক্টর মোমেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওই যে বিদেশে টাকা পাচার করছে, কারণ উনি বললেন যে আমরা ফরেন মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশন করেছি এবং আমরা রিপোর্ট আসছে আমাদের কাছে, এবং তার মধ্যে 80% হলো সরকারি কর্মকর্তারা বিদেশে টাকা করেছে, বেগম পাড়া, তারপরে মালয়েশিয়া, সেকেন্ড, এগুলো। তো তখন হাইকোর্ট বললো এটা দেখার পরে যে তুমি এই রিপোর্ট দুদককে বললো এই রিপোর্ট জমা দিতে বলো কোর্টে। উনি দিলেন না, মানে হাসিনা তাকে বলছে তুমি এটা দিবা না, বাস হয়ে গেল। আচ্ছা, তখন আমি বললাম যে উনি তো ডক্টর ইউনূসের তো কাজ সহজ করে দিয়েছিল, ওই রিপোর্টটা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, তো তারা ইজি প্রকাশ করতে পারতো, কিন্তু করলো না। কেন করলো না? এবং দেখেন, কিছুদিন আগে আমি এটার উপর একটা লিখেছি যে ডক্টর ইউনূস তার হিসাব দেয় না কেন। এইটার ফজল কবির খান সাহেব, উনি যে উপদেষ্টা, তিনি প্রথম আলোর সাথে একটা ইন্টারভিউতে বলেছে, এক জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছে যে ওনাদের তো হিসাব দেওয়ার কথা ছিল, দেয় নাই কেন? তো তখন বলছে যে আমাদের উপদেষ্টা পরিষদে মানে আলোচনা হয়েছে, ওখানে বলা হচ্ছিল যে এটা দিলে বিতর্কের সৃষ্টি হবে, কেমন? তো সাংবাদিকতাও দেখেন কোন পর্যায়ে গেছে। তো সাংবাদিক তো ইমিডিয়েটলি জিজ্ঞেস করবে যে উনি তো সৎ মানুষ, ওনার তো বিতর্কের কি আছে, ওনার তো কিছু নাই, না বিতর্কটা কেন হবে? উপদেষ্টা পরিষদে এমন মানুষ আছে। না না, আমি শেষ করি এটা। তো উনি এটা ওটা বলে, তা আমি বললাম যে লোক বলে যে আমার কোনো গাড়ি নাই, বাড়ি নাই, আমার কোনো মালিকানা নাই, এরকে কিচ্ছু নাই, তো সেই লোকের তো ট্যাক্স রিটার্ন হওয়ার কথা তো জিরো, তার তো কোনো ইনকামই নাই, কোনো কিছুই নাই। তো সেই লোকের তাহলে বিতর্ক কেন হবে? তার মানে কৃষ্ণের লুকানোর কিছু আছে, নাহলে গোপন কিছু আছে, নাহলে কেন বিতর্ক হবে? আশা ভাই খুব সুন্দর করে বলছেন। আমরা একটু বর্তমান ইলেকশনের জায়গায় আসি এবং শেষ প্রসঙ্গগুলি আর কি, সেইটা হচ্ছে আশা ভাই আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি যদি রাজনৈতিক ইশতেহার বা প্রতিশ্রুতির প্রসঙ্গে আসি, তাহলে আমরা জামায়াত এবং বিএনপি এই দুইটা বড় জোটের থেকে আসলে কি ধরনের রাজনৈতিক ইশতেহার বা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি? প্রথমে যদি আমরা এরকম কনসিডার করি, জামায়াত যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে আমরা একটা কি ধরনের বাংলাদেশ পাবো বলে তাদের ইশতেহার থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু আসাদ ভাইকেও জানতে চাবো। এবং বিএনপি যদি আসে, তাহলে আমরা কি ধরনের বাংলাদেশ পাবো বলে দেখতে পাচ্ছি, সেটা আমরা ইশতেহার বা প্রতিশ্রুতি, ভাষণ, আচরণ ইত্যাদি থেকে যদি আমরা এটা বলি। প্রথমে আমরা এখনো খালেদ ফরমাল ইশতেহার তো হাতে পাইনি, এটি আমাদের হাতে এলে তাকে আমরা একটা অফিসিয়াল কমিটমেন্ট বলে গণ্য করতে পারবো। কিন্তু নির্বাচনী জনসভায় তারা যে কথাগুলো বলছেন সেটি কিন্তু রেটোরিক্সের পর্যায়ে পড়ে। কয়েকদিন আগে ঢাকায় জামাত একটা পলিসি ডিসকাশন করেছে এবং আমি এই উদ্যোগকে স্বাগত জানাই, কেননা রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে প্রতিশ্রুতি না দিয়ে কিছু বিশেষজ্ঞকে নিয়ে, আপনি দেখেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাহফুজানা মোহ সেই মিটিং এ গিয়েছিলেন জামাতের অনুষ্ঠানে। তারা সেখানে স্বাস্থ্য খাতে, আমি শুধু একটি খাত আপনাকে বলি তাহলে আপনি প্রতিশ্রুতির গুণগত মান বুঝতে পারবেন। তারা বলছেন 8% তারা স্বাস্থ্য খাতে জিডিপির ব্যয় করবেন। তো বাংলাদেশের যদি অর্থনীতির আকার হয় $0.5 ট্রিলিয়ন বা $460 বিলিয়ন, তার 8%। কিন্তু পরবর্তীতে যখন তারা বললেন যে 64টা জেলায় হাসপাতাল হবে, তখন আমরা একটা হেলথ কেয়ারের ব্যক্তিবর্গের সাথে কথা বলে বুঝলাম যে স্বাস্থ্য খাতের মূল সমস্যাটি অবকাঠামো না। আমাদের প্রচুর অবকাঠামো আছে জেলা পর্যায়েও, যেগুলো চলছে না, শিক্ষিত জনগোষ্ঠী নেই বলে, ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। ফলে অধিকাংশ প্রতিশ্রুতিকে আমরা দেখতে পাচ্ছি লোক দেখানো, চমকপ্রদ, হেডলাইন মেকিং, কিন্তু বাংলাদেশের যে রিয়াল প্রবলেম বা এই যে 1.5 কোটি লোক বেকার, অথবা আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ, এডুকেশনের অবস্থা আরো খারাপ, ওই জায়গাগুলো টাচ করছে না। একইভাবে আপনি যদি বিএনপিকে দেখেন, বিএনপি তার ফ্যামিলি কার্ডের কথা বলছে এবং অন্যান্য সব প্রতিশ্রুতির কথা বলছে, কিন্তু টু দ্য পয়েন্ট আপনি যদি টপ 5টা ইস্যুকে ধরে তার প্রোগ্রাম জানতে চান, যে দেখুন বিএনপি একসময় বলেছে যে 1 কোটি 1.5 কোটি লোককে চাকরি দিবে, কিভাবে দেবে, গত 18 মাসে কত লোক বেকার হয়েছে, এই তথ্যগুলো আমরা
দলনিরপেক্ষভাবে পেতে চাই। এবং দেখুন, আমাদের এখানে নাম্বার ডক্টরিং করা একটি পুরনো কালচার, আওয়ামী লীগ আমলে ব্যাপকভাবে হয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডকুমেন্ট কিন্তু আপনি আর কখনো বিশ্বাসই করতে পারেন না, কেননা সেটি দিয়ে সরকার উইন্ডো ড্রেসিং করেছিল। সরকার দেখিয়েছিল যে বাংলাদেশ চকচক করছে, চিকচিকে হয়ে গেছে, তাই তো? কিন্তু এইবারের নির্বাচনে এখন পর্যন্ত ফার্ম কমিটমেন্ট, মানে দিন বদলের মতো অথবা যুগের নতুন প্রবর্তন করার মতো যে কমিটমেন্ট, সেটি কিন্তু কনজারভেটিভও হতে পারে। এমন না যে আপনাকে সবসময় বাহবা পাওয়ার মতো কমিটমেন্টে যেতে হবে। কিন্তু জামাত ইসলামীকে আমরা দেখছি যে বাহবা পাওয়ার লাইনে হাঁটছে। বিএনপিকে তো আমরা দেখি, অতীত থেকেই দেখে এসছি, এবারও তাই দেখছি। ইশতেহার না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে, এবং সেই ইশতেহারের অতীতও কিন্তু আমরা খুব ভালো দেখিনি খালেদ, আপনি জানেন যে এগুলো বাস্তবায়ন হয় কি না। এই যে আরশাদ ভাই ডক্টর ইউনূসের ইনকাম এর কথা বললেন বা তার উপদেষ্টাদের, সেটি এই সরকার তো দেয়ই নাই, অতীতের কোনো সরকার দেয়নি। ফলে নির্বাচনের আগে তারা এগুলো বলেন। তবে জামাত ইসলামী একটা সিগনিফিক্যান্ট কথা বলেছেন, সেটি তারা কতটা করবেন আমি জানি না। যদি তারা ক্ষমতায় যান, তারা বোধহয় শুল্কমুক্ত গাড়ি নেবেন না, পার্লামেন্ট মেম্বার হলেও নেবেন না, বাংলো নেবেন না, যাতে করে তাদের যে দুটি কার্ড, যে একটি হচ্ছে বেহেশতে যাওয়ার কার্ড আর একটি হচ্ছে দুর্নীতিমুক্ত শাসন, এই দুটি কার্ডে একটি কার্ডের সমর্থনে তারা এইসব কথা বলেছেন। আমার ধারণা যে, আমি শুধু একটা জিনিস যোগ করি, সামরিক সেনানিবাস নিয়ে কথা হলো, আমি কিন্তু একই কথা বলতে চাই বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি নিয়ে। আপনি যদি বেইলি রোড, হেয়ার রোডে যান, এবং তারা কি করেছে, মন্ত্রীদের জন্য ৯,০০০ স্কোয়ার ফিটের বাসা প্রস্তাবনা দিয়েছে। একজন উপদেষ্টা ৬,০০০ স্কোয়ার ফিটের বাসা ছেড়ে ৫ মাস ধরে